এহসানের হাত রক্তে ভেজা। তার আঙুলগুলো খোঁজাখুঁজি করছে এরিকের ছিন্ন ভিন্ন দেহের গভীরে। পেটের ডান পাশ কেটে ফেলা হয়েছে, আর সেই ক্ষতচিহ্নের মধ্যে দিয়ে সে হাত ঢুকিয়েছে। কিন্তু কি খুঁজছে তা সে নিজেও জানে না। তার নিঃশ্বাস ভারী হয়ে আসছে, উত্তেজনায় দৃষ্টি ঝাপসা। আঙুলের ডগায় অনুভব করছে উষ্ণ নরম কিছু, হয়তো কলিজা নাকি ফুসফুস। প্রথমেই কি টেনে আনবে? অবশেষে সে হিংস্রতার সঙ্গে আঙুল গেঁথে ধরে এরিকের কলিজা প্রচণ্ড শক্তিতে ছিঁড়ে আনে। চরম যন্ত্রণায় এরিকের গলা ফাটিয়ে চিৎকার বেরিয়ে আসে। তার শরীর কেঁপে ওঠে, তারপর ধীরে ধীরে নিথর হয়ে যায়। নিস্তব্ধতা নেমে আসে চারপাশে। এহসান হাতের মুঠোয় ধরে থাকা রক্তমাখা কলিজার দিকে তাকিয়ে থাকে। চোখে এক অদ্ভুত দৃষ্টি। এটা কি বিজয়ের অনুভূতি নাকি অনিশ্চয়তা? রক্তের খেলা। তালুকদার বাড়ির উঠান জুড়ে রক্তের স্রোত। বৃষ্টি মিশে সেই রক্ত গড়িয়ে যাচ্ছে মাটির গহীনে। এহসানের শরীর রক্তে ভেজা, তার চোখে অদ্ভুত এক উন্মাদনা। চারপাশ নিস্তব্ধ, শুধু দূর থেকে বজ্রপাতের গর্জন শোনা যায়। তার সামনে দাঁড়িয়ে থরথর করে কাঁপছে মেহিনুর। আতঙ্কে তার ঠোঁট কেঁপে যাচ্ছে, চোখ বিস্ময়ে ছানা পড়া। সামনে পড়ে থাকা এরিকের লাশ, কিন্তু সেটা লাশ নেই, একটা বিধ্বস্ত দেহ মাত্র। চার টুকরো হয়ে ছড়িয়ে আছে মাটিতে। কলিজা, ফুসফুস, লিভার সব ছিন্ন ভিন্ন হয়ে ছড়িয়ে আছে কাদা মাটিতে। এহসান নিঃশব্দে দাঁড়িয়ে আছে, যেন সে কিছুই করেনি, যেন এরিকের দেহের এই পরিণতি এক স্বাভাবিক ঘটনা। কিন্তু বাস্তবতা আরও নির্মম। মেহিনুর জানে এরিকাকে গুলি করেছিল এহসানের বুকে, আর সেই বুক ছিল শুধুই তার। এহসানের কাছে সেই ভালোবাসা ছিল এক পবিত্র আমানত। কিন্তু এরিকের বুলেট সেই আমানতকে কলঙ্কিত করেছে। এহসান ধীরে ধীরে মুখ তুলল, তার চোখ একবার এরিকের নিথর শরীরের দিকে, তারপর মেহিনুরের দিকে। ঠোঁটে এক তিক্ত হাসি টেনে বলল, দেখো প্রিয়তমা, যার জন্য তোমার আমানতের খিয়ানত হয়েছে তার রক্ত দিয়ে আমি গোসল করেছি। বলো, তুমি খুশি তো? মেহিনুর ফুঁপিয়ে কেঁদে উঠল। তার চোখ দিয়ে অঝোর ধারায় কান্না ঝরছে। কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, না, আমি খুশি হইনি। আমি চাই না তুমি রক্তের খেলায় মগ্ন থাকো। এহসান ধীরে ধীরে মেহিনুরের দিকে এগিয়ে গেল। এক হাত বাড়িয়ে তার নরম গালের উপর বয়ে যাওয়া অশ্রু মুছে দিল। চোখে এক ধরনের অদ্ভুত শান্তি, যেন এই রক্তক্ষয়ী খেলা তার কাছে সত্যের প্রকাশ। রক্তের খেলা রক্ত দিয়েই খেলতে হয় প্রিয়তমা, ফয়সালা দিয়ে নয়। বৃষ্টি বেড়ে গেছে, বিদ্যুৎ চমকালো আকাশ জুড়ে। রক্তস্নাত এক ভালোবাসা। অন্ধকার এক প্রতিশোধের গল্পের শেষ প্রান্তে দাঁড়িয়ে এহসান আর মেহিনুর, একটা অস্থির রাতের সাক্ষী হয়ে। মেহিনুর কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে আছে, তার দৃষ্টি এহসানের রক্তমাখা হাতে আর মাটিতে পড়ে থাকা এরিকের নিথর দেহের উপর আটকে আছে। এহসানের হাত তার দিকে বাড়িয়ে এলে মেহিনুর এক ঝটকায় সরিয়ে দিয়ে বলে ওঠে, সরুন, কাছে আসবেন না আপনি আমার। কিভাবে এত নিকৃষ্ট হতে পারেন আপনি? এহসান তার কথা শুনে ঠোঁটের কোণে এক অদ্ভুত হাসি ফোটায়। তারপর এক ঝটকায় মেহিনুরকে টেনে নেয় নিজের বুকে। একদিকে মাথার উপর রহমতের বৃষ্টি, অন্যদিকে বুকে আঁকড়ে ধরা তার নিজের রহমত, তার আপন নারী। এহসান মেহিনুরের পিঠে আলতোভাবে হাত বুলিয়ে দিতে দিতে বলে, আমি কি তোমার কাছে আসব? আমি তো চলেই এসেছি, তোমার আত্মার আগল অবধি। মেহিনুর এহসানের বুকে মুখ লুকিয়ে ফেলে, শক্ত করে আঁকড়ে ধরে তার ভেজা পাঞ্জাবি। অঝরে কাঁদতে কাঁদতে বলে, হ্যাঁ, তাই তো আমি আপনাকে ঘৃণা করতে পারি না। এত নিকৃষ্ট হওয়ার পরও আমি আপনাকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি। একটু থেমে হঠাৎই দম বন্ধ হয়ে আসা কণ্ঠে ফিসফিস করে বলে, ইস, আমি যদি আজ আপনাকে না ভালোবাসতাম, তাহলে চিৎকার করে বলতাম, কেন এত নিকৃষ্ট আপনি, কেন এত নিকৃষ্ট। কিন্তু আফসোস, আমি তা পারবো না। কারণ
আপনি আমার অস্তিত্ব আর নিজের অস্তিত্বকে, নিজের আত্মাকে কখনো ঘৃণা করা যায় না। এই বলে মেহিনুর ফুঁপিয়ে কেঁদে ওঠে। এহসান চোখ বুজে থাকে কিছুক্ষণ। এই নারীর প্রতিটা শব্দ যেন তার রক্তে মিশে যাচ্ছে, হৃদয়ে গভীর চিহ্ন এঁকে দিচ্ছে। বৃষ্টি আরো বেড়ে যায়। এরিকের লাশ থেকে বের হওয়া রক্ত ধীরে ধীরে মাটির সাথে মিশে যাচ্ছে। শরীরের রঙও ফ্যাকাশে হয়ে আসছে। কে জানতো এত ভয়ঙ্কর মৃত্যুর অধিকারী সে হবে। এহসান মেহিনুরের কপালে গভীরভাবে ঠোঁট ছোঁয়ায়, তারপর নিঃশ্বাস ফেলে বলে, তুমি আমায় ঘৃণা করতে পারো প্রিয়তমা, তোমার ঘৃণারই যোগ্য আমি। মেহিনুর আরও শক্ত করে তাকে জড়িয়ে ধরে বলে, না, আমি আপনাকে ঘৃণা করতে পারবো না, আমি আপনাকে ভালোবাসি। গলা শুকিয়ে আসে, ঢোক গিলে বলে, ভালোবাসার মানুষকে ঘৃণা করা যায় না, ভালোবাসার মানুষকে শুধুই ভালোবাসা যায়। তাই আমি আপনাকে ভালোবাসি, আমি ভীষণ ভালোবাসি আপনাকে। আপনি পাপিষ্ট হলেও আমি আপনাকে ভালোবাসি, আপনি নিকৃষ্ট হলেও আমি আপনাকে ভালোবাসি, আপনি হিংস্র হলেও আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে ভীষণ ভালোবাসি। এহসান মেহিনুরের এই স্বীকারোক্তি শুনে মুচকি হাসে। এই নারী যে তাকে কত ভালোবাসে তা সে আজ আরও গভীরভাবে বুঝতে পেরেছে। এক ঝটকায় সে মেহিনুরকে কোলে তুলে নেয়। চলো প্রিয়তমা, আজ পুকুর ঘাটে। মেহিনুর এহসানের বুকের সাথে লেপ্টে থাকে। সে শুধু এই বুকেই থাকতে চায়, শুধু এই পাপিষ্ট বুকেই। এহসান ধীরে ধীরে পুকুরে নেমে আসে। কোমর পানিতে এসে সে মেহিনুরকে নামিয়ে দেয়। বৃষ্টি মিশে যাচ্ছে ঠান্ডা পানিতে, আর তার মাঝখানে দাঁড়িয়ে আছে তারা দুজন। এহসান মেহিনুরের ভেজা চুল সরিয়ে কানের পেছনে গুজে দেয়, ফিসফিসিয়ে বলে, তুমি চাঁদনি রাতের মতোই ভয়ঙ্কর আবেদনময়ী প্রিয়তমা। মন চায় বারবার তাকিয়ে থাকি তোমার পানে, খুঁটিয়ে দেখি তোমার উপচে পড়া সৌন্দর্যের মায়াবী চেহারা। মেহিনুর লজ্জায় চোখ নিচু করে নেয়। এহসান মৃদু হেসে বলে, তোমাকে আমি কলঙ্কে কলঙ্কিত করলাম, অথচ এই কলঙ্ককেই তুমি ভালোবেসে মুড়িয়ে দিলে। সত্যি নারীর মন ভয়ঙ্কর নরম হয়, যার জলজান্ত প্রমাণ তুমি নিজেই প্রিয়তমা। এই বলে এহসান মেহিনুরের কপালে ঠোঁট ছোঁয়ায়, একবার, দুইবার, তিনবার। মেহিনুর এহসানের কোমর শক্ত করে জড়িয়ে ধরে, যেন তার অস্তিত্বের সঙ্গে একাত্ম হয়ে যেতে চায়। এহসান মেহিনুরকে শক্ত করে ধরে নেয় নিজের সাথে, অতঃপর তিনবার পানির নিচে ডুবিয়ে দেয়। মেহিনুর নাকানি চুবানি খায়, তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। এহসান মুচকি হেসে তাকে আবার কোলে তুলে নেয়। ধীর পায়ে উঠে আসে পানি থেকে, সোজা ঘরের দিকে হাঁটতে শুরু করে। পথে যেতে যেতে হাসি মুখে বলে, ইস, আজ তোমার অনেক কষ্ট হয়ে যাবে, আবার গোসল করতে হবে। মেহিনুর লজ্জায় বলে, ধুর, বজ্জাত পুরুষ, সবসময় এমনটা কেন বলেন। এহসান মাথা নাড়িয়ে হেসে ওঠে। তার সামনে তার আপন বেগম। লজ্জায় রাঙা মুখ, ভিজে শরীর, হৃদয়ে বয়ে চলা ভালোবাসার এক সাগর। এটাই কি ভালোবাসা, নাকি ভালোবাসার নতুন এক সংজ্ঞা? কেটে গেছে একটা সপ্তাহ। এহসান এখন সুস্থ। সুস্থ হওয়ার পরই এরিককে এভাবে মৃত্যু দেয় সে। মেহিনুর যে তার পাশে ছায়ার মতো ছিল, তাই আরও তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠেছে। এদিকে মেহেরাজ সোফায় বসে ফাইল দেখছিল হাসপাতালের। তার ফোন এশার কাছে। এশাই চালায় ওর ফোন। এশা কি যেন খুঁজছে ফোনের মধ্যে। মেহেরাজ এশাকে এমন শান্ত থাকতে দেখে এক পলক ওর দিকে তাকিয়ে মনে মনে বলে, জানি না আল্লাহর কোন অশেষ দয়া ঢুকেছে এর মধ্যে, যে একটু শান্ত হয়েছে। বেচারা যেই না শুকরিয়া আদায় করলো, ঠিক তখনই ঠাস করে ওর ফোন এসে ওর পাশে পড়ে। এতে হতভম্ব হয়ে যায় মেহেরাজ। একবার নিজের অসহায় ফোনের দিকে তাকায়, তো একবার নিজের শ্যামবতীর দিকে, যে কিনা রাগে ফুঁসছে। মেহেরাজ সেই অবাকের মধ্যেই ঘিরে থাকে। এরই মধ্যে এশা সাপের মতো ফুঁসে এসে সেই ফোন হাতে তুলে নেয়। ভালো করে দেখে কিছু হয়েছে কিনা। না, কিছুই হয়নি।
এশা মেহেরাজের সামনে এসে ওর ফোন ধরে যেখানে স্পষ্ট মিস রিয়া বলে একজন মেয়ের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেটা দেখায়। সে মেহেরাজকে নিজের একটা পিক পাঠিয়ে নিচে লিখেছে, স্যার আপনি ট্যুরে গেলেন না, আমরা গেলাম। মেয়েটার পরনে একটা টাইট ফিট নীল রঙের টপস, যার শরীরের সাথে বেল্টের মতো লেগে রয়েছে, আর সাদা হাঁটু অবধি টাইট স্কার্ট। সারা শরীর স্পষ্ট দেখা যাচ্ছে। এশার ঘেন্না লাগছে। এশা রাগে কেঁদে দেয়। মেহেরাজ বেশ বুঝতে পারে তার বেগম বেশ আঘাত পেয়েছে, কিন্তু সে এসবের কিছুই জানে না। একজন জুনিয়র ডাক্তার হিসেবে সেই মেয়েটি তার সাথে অ্যাড ছিল, কিন্তু এই মেয়ে ভাবে বাস দেবে সে সেটা বুঝতে পারেনি। মেহেরাজ বসা থেকে উঠে এশাকে কিছু বলতে যাবে তার আগে এশা মেহেরাজের কলার চেপে ধরে। এশার নখ গিয়ে মেহেরাজের গলায়ও বেঁধে। মেহেরাজ তাও একটু টু শব্দ করে না। এশা কান্না ছড়িয়ে বলে, যেই না আমি তোকে স্বামী হিসেবে মানতে যাচ্ছি সেই তুই শুরু করে দিলি পরনারীর সাথে নষ্টামি। মেহেরাজ হতবাক হয়ে যায়। কি থেকে কি বলছে এই মেয়ে। মেহেরাজ ঠান্ডা মাথায় এশার থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলে, দেখো আমার কথা বোঝো জান। এশা মেহেরাজকে ছেড়ে দিয়ে সোফায় বসতে বসতে কেঁদে উঠে বলে, হ্যাঁ বুঝেছি, ভালো করেই তো বুঝেছি, দেখতেই তো পারছি গায়ের চামড়ার সুন্দরীর প্রতি কত আকৃষ্ট তুমি। এত যদি অন্য নারীকে পছন্দ করো তাহলে তালাক দাও, তালাক দিয়ে নাটক করো অন্য নারীর সঙ্গে। মেহেরাজ এশার সামনে হাঁটু গেড়ে বসে। এশার দুই হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলে, বিশ্বাস করো জান, ওই মেয়ের সাথে আমার কিছুই নেই, শুধু ও আমার সাথে অ্যাড আছে এটাই। এশা নিজের হাত ওর থেকে ছাড়িয়ে নিয়ে অগ্নিদৃষ্টি দিয়ে ওর পানে তাকিয়ে বলে, খবরদার মিথ্যা বলবি না, নয়তো গলার রক টেনে ছিঁড়ে নেব। তোর সাথে কিছু না হলে তোকে নিজের ছবি কি করে পাঠায়, শিখাস তুই আমায়? আমার উষ্টা খাবি? মেহেরাজ এশার থেকে নিজের ফোন নিয়ে ওই মেয়েকে ফোন দিতে দিতে বলে, দাঁড়াও, আমি ফোন দিয়ে প্রমাণ করছি ওই খবিশ নারীকে। মেহেরাজ রিয়া নামের মেয়েটিকে ফোন দেয়। কয়েকবার রিং হওয়ার পর ওপাশ থেকে উত্তর আসে, জি স্যার, বলুন। মেহেরাজ দাঁত চেপে একবার এশার পানে তাকায়, তারপর শ্বাস নিয়ে বলে, তোমার সাথে আমার কি কোনো সম্পর্ক আছে যে তুমি আমায় নিজের পিকচার সেন্ড করলে? রিয়া মেয়েটি থতমত খেয়ে বলে, এমন কথা কেন স্যার, আমি তো জাস্ট ফর্মালিটির জন্য দিলাম। মেহেরাজ এশাকে ইশারা করে। এশার শান্তির শ্বাস ফেলে। তার তো প্রেশার হাই হয়ে গিয়েছিল এসব দেখে। মেহেরাজ রাগি রাগি গলায় রিয়াকে বলে, পরের বার থেকে যেন এমন ফর্মালিটি আমার সাথে করতে না আসো, নয়তো ব্যাপারটা বড় বিষয়ে চলে যাবে। রিয়া মেয়েটি থতমত খেয়ে বলে, সরি স্যার, আমি আপনাকে অন্যদের মতোই ভেবেছিলাম, কিন্তু আপনি তো আপনার স্ত্রী সন্তানের প্রতি সত্যিই সৎ। আমি শুনেছি আপনি নাকি 3 সন্তানের বাবা। আমার এটা বিশ্বাস হয়নি, তাই কথা বলার ট্রাই করলাম। রিয়া আর কিছুই বলতে পারে না। তার আগে এসা মেহেরাজের হাত থেকে ফোন নিয়ে বলে, হ্যাঁ রে কুত্তি, আমার জামাই 3 সন্তানের বাপ, আর তোর লজ্জা করে না? একটা বিবাহিত পুরুষকে নিজের দিকে আকর্ষণ করার চেষ্টা করিস। তুই যে স্টাইলে নিজের ছবি দিলি, আমি বউ হয়েও তো জীবনে আমার জামাই কেমন ছবি দেইনি। রাস্তার মেয়ে তুই, তাই তো এমন করলি। মনে রাখিস, এই পুরুষ সব পুরুষের মতো নয়। এই পুরুষ শুধু তার স্ত্রী এশা তালুকদারের। তাই এরপর থেকে যদি দেখি আমার জামাইয়ের সাথে লটর ফটর করার চেষ্টা করেছিস, তো আমি তোকে জিন্দা পুঁতে দেব, জিন্দা পুঁতে দেব, বলে দিলাম। এই বলেই ফোনটি কেটে দেয় এশা। মেহেরাজ এশার এমন প্রতিক্রিয়া দেখে এশার কোলেই মুখ গুজে শব্দ করে হাসে। হাসতে হাসতে মুখ তুলে এশার থুতুনি ধরে বলে, বউ, তুমি এত ভালোবাসো আমায়? এশা নিজের থেকে মেহেরাজের হাত সরিয়ে বলে, ভালোবাসা কিনা জানি না, কিন্তু মনে রাখিও, তুমি শুধু আমার আর আমার মৃত্যুর আগ পর্যন্ত আমার হয়েই থাকতে হবে। আমার জিনিস আমি অন্য কারো নজর পছন্দ করি না। মেহেরাজ ধীরে ধীরে উঠে বসে।
এশার পাশে এশার গাল টেনে বলে, বউ, তুমি তো দেখি বাংলা সিনেমার রিনা খানের থেকেও ভয়ঙ্কর। এশা মেহেরাজের দিকে ঘুরে বসে তাকিয়ে বলে, কথা যদি হয় নিজের জিনিসের, তো আমি ভয়ঙ্করের চেয়েও ভয়ঙ্কর হতে রাজি। এই বলে এশা মেহেরাজের গলা জড়িয়ে ধরে। ভেতরটা ধক ধক করছিল। এতক্ষণ রাগে নিজের চুল নিজেই ছিঁড়তে ইচ্ছে হচ্ছিল তার, কিন্তু এখন শান্তি লাগছে। এটা জেনে ওর পুরুষ শুধুই তার। মেহেরাজ এশাকে শক্ত করে আগলে ধরে। এশার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ওর কানে কানে বলে, মনে রেখো, আমার জীবনে নারীর আগমন বলতে আমি তোমায় বুঝি, তাই সমাপ্তি অবধি আমি তোমাকেই খুঁজি। এশা মেহেরাজের ঘাড়ে শক্ত করে নিজের হাত পেঁচিয়ে বলে, আমার জীবনের প্রথম পুরুষ তুমি, তাই আমি যে কোনো মূল্যে তোমার সাথেই থাকবো। যেমন তেমন করে হলো আমি শুধু তোমারই থেকে যাব। মেহেরাজ এশার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, চিন্তা করো না, যতদিন বেঁচে থাকবো ততদিন তোমার হয়েই থাকবো। এশা নীরবে শুধু জড়িয়ে ধরে থাকে মেহেরাজকে। সেই পুরুষকে ভালোবাসুক আর না বাসুক, কিন্তু এই পুরুষ শুধুই তার, মানে তার। মেহেরব বসে আছে নুরির পাশে ছাদে। নুরি লজ্জায় লাল নীল সাদা হয়ে যাচ্ছে, আর মেহেরব তার এই অবস্থা দেখছে। নুরির এই অবস্থা দেখে মেহেরব হাসতে হাসতে বলে, ওরে আমার টুনির মা, তুই অল্পতেই যদি এভাবে লজ্জায় লাল নীল হয়ে থাকিস, তাহলে আমি আর টুনির বাপ হব না। আজ সবার সামনে মেহেরব স্পষ্টভাবে বলে দিয়েছে যে সে নুরির সাথে বাঁচতে চায়। সবাই সিদ্ধান্ত নিয়েছে আগামীকাল তাদের বিয়ে হবে। আগামীকাল বিয়ে, আর বরকনে মিলে ছাদে বসে গল্প করছে। নুরি বেশ লজ্জিত, মনে মনে ভাবছে, মেহেরব কিভাবে এমন সোজা সাপটা বলেছিল, আমি নুরি ফুলের সাথে বাকি জীবন বাঁচতে চাই, তাই তোমরা তার আয়োজন করো। এটা কিভাবে বলল মেহেরব এত সহজে? নুরি শুধু এটাই ভাবছে। নুরি মাথা নিচু করে বসে নিজের ওড়না হাত দিয়ে পেঁচাচ্ছে আর লজ্জায় হাসছে। মেহেরব তার থেকে কিছুটা দূরে সোফায় হেলান দিয়ে বসা। নুরির এই অবস্থা দেখছে। মেহেরব হঠাৎই বলে ওঠে, ওরে আমার টুনির মা, তুই এত লজ্জা কোথা থেকে নিয়ে আসিস? নুরি মেহেরবের দিকে নিচু চোখে তাকিয়ে বলে, আপনি আমায় শুধু লজ্জায় ফেলেন মেহেরব ভাই। মেহেরব আলতো এগিয়ে এসে নুরির রাঙা গালটি আলতো টেনে হেসে বলে, টুনির মা, তোর টুনির বাপ হব আমি, তাই তোকে লজ্জাও আমিই দেব। নুরি মেহেরবের হাত নিজের থেকে সরিয়ে নেয়, তারপর একটু এগিয়ে মেহেরবের দুই পা নিজের উরুর উপর কোলে রাখে। মেহেরবের পায়ের আঙুল ফুটিয়ে দিতে দিতে বলে, মেহেরব ভাই, একটা কথা বলি। মেহেরব নুরির দিকে একদৃষ্টিতে তাকিয়ে বলে, বল। নুরি বলে, বিয়ের পর আমার পড়াশোনা নিশ্চয় আর করা লাগবে না, আমি পড়াশোনা করব না। মেহেরব ভ্রু কুঁচকে বলে, পড়াশোনার দিকে তো তুমি এমনিতেই আন্ডাবতী, এর মধ্যেই বলছো পড়াশোনাই করবে না। নুরি ঘাড় হেলিয়ে মেহেরবের পায়ে হাত বোলাতে বোলাতে বলে, না, আমি পড়াশোনা করব না, আমার ভালো লাগে না পড়াশোনা। মেহেরব শান্ত গলায় বলে, দাওয়াটা তো পাশ কর, আলেম না হয় নাই হলি। নুরি মাথা দুলিয়ে বলে, আমি আলেম হব। আলেম হওয়ার পর ওইসব ভার্সিটিতে ভর্তি হতে চাই না। আব্বা বলেছে ভর্তি করবে, তাই আমি আগে থেকে আপনায় বলে রাখলাম। মেহেরব মুচকি হেসে বলে, পড়াশোনার যে মর্মান্তিক অবস্থা, তোর আলেম হতে যে কয় জন্ম লাগবে সেটাই আমি ভেবে কুল পাচ্ছি না। নুরি মুখ বাঁকিয়ে বলে, নিজে তো পড়াশোনায় ভালো, তাই এত খোঁটা দিচ্ছেন। কাল থেকে পড়াশোনা ভালো করে শুরু করে দেব, দেখবেন শুধু পড়ব আর পড়ব। মেহেরব হেসে বলে, কাল তোর বিয়ে। নুরি থতমত খেয়ে বলে, তো কি হয়েছে? কাল রাত থেকে পড়ব, সমস্যা কোথায়? মেহেরব হেসে উত্তর দেয়, কাল রাতে তো তোর। মেহেরব আর কিছুই বলে না, মুখে হাত দিয়ে শব্দ করে হাসে।
নুরি মেহরুবের কথাগুলো বুঝতে পেরে তার পায়ে আলতো করে চিমটি কেটে বলে, বজ্জাত মেহরুব ভাই। মেহরুব নুরির কথা শুনে বলে, ওরে নুরি ফুল, তুই কবে বুঝবি আমি তোর ভাই না, আমি তোর জামাই। নুরি মেহরুবের পায়ের পাতার দিকে তাকিয়ে হাত বোলাতে বোলাতে বলে, আপনি আমার মেহরুব ভাই, শুধুই আমার মেহরুব ভাই। মেহরুব হেসে বলে, হ্যাঁ, আমি নুরি ফুলের মেহরুব ভাই। মেহরুবের পায়ের টাকনো থেকে লুঙ্গি কিছুটা সরে যায়। এতে নুরির চোখের সামনে স্পষ্ট হয় মেহরুবের শ্যামবর্ণের পা। নুরি চট করে মেহরুবের দিকে তাকায় আর বলে, মেহরুব ভাই, আপনার মতো আমার পায়েও লোম আছে। এই বলেই নিজের পা সোফায় তুলে আলতো করে পরনের সালোয়ারটা পায়ের টাকনোর উপর তুলে দেখায়। মেহরুব স্পষ্ট দেখতে পায় নুরির ফর্সা ধবধবে পায়ে কালো লোমগুলো এত ভয়ঙ্কর সুন্দর দেখাচ্ছে। মেহরুব নুরিকে বলে, তোর পা আমার পায়ের সাথে রাখতো। নুরি অবাক হয়ে বলে, কি বলছেন, বেয়াদবি হয়ে যাবে তো। মেহরুব মুখে হালকা বিরক্তি নিয়ে বলল, ইস, বেয়াদবি হবে কেন? স্বামীর পায়ের সাথে শতবার নারী স্ত্রীর পা লাগবে, এটাই স্বাভাবিক। তুই রাখতো পা। নুরি মেহরুবের পায়ের কাছে নিজের পা রাখে। মেহরুব তাদের দুজনের পায়ের পানে তাকিয়ে থাকে। কত বেমানান নুরির ফর্সা পায়ের কাছে তার শ্যাম রঙের পা কত অতুলনীয় লাগছে। মেহরুব নুরিকে ইশারা করে দেখিয়ে বলে, দেখ, আমাদের রঙের কত পার্থক্য। তুই আমার মতো শ্যামপুরুষকে ভালোবাসলি কিভাবে? নুরির সাথে সাথে নিজের পা সরিয়ে নিয়ে মেহরুবের পা আবারও নিজের কোলে নিয়ে বলে, ভালোবাসা রং দিয়ে হয় না, ভালোবাসা মন থেকে হয়। আমি আপনাকে মন দিয়ে ভালোবাসি, ভীষণ ভালোবাসি। এবার আপনি দেখতে কেমন, আপনার চেহারার গঠন তা নিয়ে আমার কোনো আপত্তি নেই। আপনি আমার শ্যামপুরুষ, শুধুই আমার, আমি এটাই জানি। মেহরুব একদৃষ্টিতে তাকিয়ে থেকে তার নুরি ফুলের প্রতিটা কথা মন দিয়ে শুনতে থাকে। নুরি মেহরুবের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলে, আমি সুন্দর বলে আপনি আমায় পছন্দ করেন না? আমার কি তবে কালো হতে হবে আপনার হতে গেলে? মেহরুব মুচকি হেসে নিজের পাটা গুটিয়ে নেয়। অতঃপর নুরির দিকে এগিয়ে এসে নুরির মাথা তার বুকের সাথে জড়িয়ে ধরে বলে, তুই যেমন আছিস তেমনই আমি তোকে চাই, আমি ভীষণ করে তোকে চাই। তোকে ছাড়া আমার উপায় নেই রে। নুরি মেহরুবের বুকে মাথা গুজে বলে, আমরা কেমন নির্লজ্জ দেখুন তো, বিয়ে কাল আর আজ আমরা একসাথে বসে আছি। মেহরুব মুচকি হেসে বলে, তুই নির্লজ্জ কিনা জানি না, কিন্তু আমি নির্লজ্জ পুরুষ। পুরুষ মানুষের আবার লজ্জা কিসের রে? নুরি হেসে ওঠে বলে, মেহরুব ভাই, শোনাবেন আমায় একখানা সুন্দর আয়াত কোরআন থেকে? মেহরুব বলে, আচ্ছা শোন। এই বলে নুরির গায়ে নিজের চাদর জড়িয়ে নেয়। নুরি সোফায় দুই পা তুলে বসে, মেহরুবের কাঁধে মাথা রাখে। মেহরুবও দুই পা তুলে সোফায় বসে নুরির পিঠে হাত রাখে। অতঃপর তাউস তাসমিয়া পড়ে শুরু করে সূরা আন-নূর। দুশ্চরিত্র নারীরা দুশ্চরিত্র পুরুষদের জন্য এবং দুশ্চরিত্র পুরুষরা দুশ্চরিত্রা নারীদের জন্য, আর সচ্চরিত্র নারীরা সচ্চরিত্রবান পুরুষদের জন্য এবং সচ্চরিত্র পুরুষরা সচ্চরিত্র নারীদের জন্য। লোকেরা যা বলে তারা তা থেকে মুক্ত, তাদের জন্য রয়েছে ক্ষমা ও সম্মানজনক রিজিক। হে মুমিনগণ, তোমরা নিজেদের গৃহ ছাড়া অন্য কারো গৃহে প্রবেশ করো না, যতক্ষণ না তোমরা অনুমতি নেবে এবং গৃহবাসীদেরকে সালাম দেবে। এটাই তোমাদের জন্য কল্যাণকর, যাতে তোমরা উপদেশ গ্রহণ করো। মেহিনুর এসেছে আপন বাড়িতে। না, আপন বাড়ি বলছি কেন, এটা তো তার আপন বাড়ি নয়। সে এসেছে নিজের বাপের বাড়িতে। আজ মেহরুব আর নুরি ফুলের বিয়ে। বড় তালুকদার আর ছোট তালুকদারের মাঝে যখন এক অদৃশ্য সেতু তৈরি হয়ে গেছে, তখন মুস্তফা সাহেব দায়িত্বশীলতার পরিচয় দিতে কার্পণ্য করেননি। তিনি নিজে গিয়েছিলেন ওদের বাড়িতে দাওয়াত দিতে। ভালো করেই জানতেন ওরা কেউই আসবে না।
তবুও তিনি গিয়েছিলেন, কারণ কিছু দায়িত্ব রক্তের সম্পর্কের মতো। নিশ্চিত জানলেও যে এর কোনো প্রতিদান নেই, তবুও তা পালন করতেই হয়। এহসান সকালে পার্টি অফিসে যাওয়ার আগে মেহিনুরকে নামিয়ে দিয়ে গেছে তার বাপের বাড়িতে, কিন্তু যাওয়ার আগে কড়া গলায় বলে গেছে, রাতে এসে নিয়ে যাব, চুপচাপ চলে আসবে আমার সাথে। মেহিনুর কিছুই বলেনি, বরং উল্টো তার গলা জড়িয়ে ধরেছিল। এহসান অবাক হয়েছিল এতে, তার নারী তো এমনটা করে না, হঠাৎ এমন কেন করল? মেহিনুর ধীরে ধীরে তার বাহু থেকে সরে এসে ফিসফিসিয়ে বলল, আচ্ছা, আর শুনুন, বুকের সেলাইতে পানি লাগলে পানি তুলে নেবেন, যদি জোহরের পর বাড়ি এসে গোসল করেন তো। এখন তো আর আমি থাকবো না। এহসান মুচকি হেসে বলেছিল, আর ফজরের পর ফরজ গোসলই করব, তুমি চিন্তা করো না। মেহিনুর এক দীর্ঘশ্বাস ফেলে বিদায় নিয়ে গাড়ি থেকে নেমে গেল। এহসান অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল তার চলে যাওয়ার দিকে। মেহিনুর গাড়ি থেকে নামতেই এহসানের কপালের রগ দপদপ করে ওঠে। এতক্ষণ আপন নারীর সামনে নিজেকে সংযত রেখেছিল, কিন্তু তার ভেতরে জমে থাকা রাগ এখন আগ্নেয়গিরির লাভার মতোই উপচে পড়ছে। রাগের কারণও আছে। এহসান ঠান্ডা হাতে ফোনটা বের করল, একটা নাম্বারে কল দিল। 2-3 বার রিং হওয়ার পর ওপাশ থেকে কেউ ফোন ধরল। এহসানের চোখ লাল হয়ে উঠল, দাঁত চেপে বলল, কিরে কাফেরের বাচ্চা, দিতাম নাকি তোকে উত্তম মধ্যম কয়েকটা। ওপাশ থেকে এক অশ্রাব্য গালি ভেসে এলো, তুই কোন কুত্তার বাচ্চারে, আমায় এমন হুমকি দিচ্ছিস? এহসান এবার দাঁতে দাঁত চেপে হিসহিসিয়ে উঠল, আমি তোর এহসান বাপ, চিনতে পারছিস আমায়? সেই ব্যক্তি হঠাৎই চুপ করে গেল। কিছুক্ষণ আমতা আমতা করার পর কাঁপা কাঁপা গলায় বলল, আপনি স্যার, আপনি? এহসান এবার চোখ বন্ধ করে শ্বাস টেনে নিল, তারপর নিস্পৃহ কণ্ঠে বলল, শুনলাম তুই নাকি আমার কনস্ট্রাকশন সাইডে গিয়ে মাস্তানি করেছিস। ওপাশ থেকে কোনো উত্তর এলো না। এহসান এবার মাটির দিকে তাকিয়ে একদলা থুতু ফেলল, তারপর স্বর আরও নিচু করল, এত সাহস হয় কি করে তোর? ধরে একটানে ছিঁড়ে দেব নাকি তোকে? ওপাশ থেকে এবার কেবল শ্বাসের শব্দই শোনা গেল। কিছুক্ষণ চুপ থেকে সে ব্যক্তি অস্পষ্ট কণ্ঠে বলল, আমি জানতাম না ওটা আপনার জায়গা। এরপর থেকে আর এমনটা হবে না স্যার। এহসান এবার এক নিঃশ্বাসে বলল, এরপর থেকে এমনটা হলে আর নিঃশ্বাস নেওয়ার সুযোগও পাবি না বলে দিলাম। ফোনটা কেটে দিল এক ঝটকায়। এখনও তার শরীর রাগে জ্বলছিল। মেহিনুর মেহেদির কৌটা খুলে এক হাতে নুরির হাত ধরে, অন্য হাতে মেহেদি পরিয়ে দিচ্ছে। এশাও পাশে বসে নুরির অন্য হাতে মেহেদি দিচ্ছে। এশা একদম হেসে বলে, বারে বোন, তুই তো দেখি মির্জাফরের থেকেও ভয়ঙ্কর। মেহিনুর ভ্রু কুঁচকে বলল, আমি আবার কি মির্জাফরি করলাম? এশা মেহেদি দিতে দিতে বলল, আমার ভাইজানকে মেনে নিয়ে আমার ভাতিজা ভাতিজির মা হয়ে যাচ্ছিস, আর একবারও একটু ইঙ্গিত দিলি না। মেহিনুর মুচকি হেসে বলল, না দেইনি, ভেবেছি একেবারে তোর ভাতিজা অথবা ভাতিজিকে দুনিয়াতে এনেই তোকে শোনাবো। এশা মুচকি হেসে বলল, তুমি দেখি ময়না তলে তলে কত কিছু ভেবে রেখেছ। মেহিনুর এশার দিকে তাকিয়ে বলল, তা মাদার তেরেসা, আপনি কবে আমার ভাইকে বাপ বানাবেন তা একটু বলুন তো শুনি। এশা মেহেদি দিতে দিতে বলে, তোমার ভাইয়ের বাপ হওয়ার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। নুরি তাদের কথা শুনে মুখ লাল করে বলল, একটু তো মুখে লাগাম দাও, লজ্জা করে না? মেহিনুর এক হাতে মেহেদি রেখে নুরির গাল টেনে বলল, লজ্জাবতী লতা পাতারে, এত লজ্জা পাও কই তুমি? আজ তোর বিয়ে, আর বিয়ের পর এত লজ্জা থাকতে হয় না। এশা চমকে গিয়ে বলল, কি রে, তুই এই লজ্জাবতী লতা পাতা কথাটা কোথা থেকে শিখলি? মেহিনুর দীর্ঘশ্বাস ফেলে বলল, আপনার ভাইজানের থেকে। এশা নুরি হেসে উঠল। নুরি মেহিনুরের দিকে তাকিয়ে বলল, আপি,
আমার গাল তো ছাড়ো, তুমি আর তোমার ভাই আমার খালি গাল কেন টানো? নুরি সঙ্গে সঙ্গে মুখ বন্ধ করে নিল। কথায় কথায় কি থেকে কি বলে ফেলল। এশা মেহিনুরের দিকে তাকিয়ে বলল, দেখ, এই মেয়ে আমাদের লজ্জা শেখাচ্ছে, আর সে আমার ভাতিজার সাথে ঠিকই তলে তলে পীড়িত করে যাচ্ছে। এশার কথা শুনে মেহিরুপ হাঁ করে বলল, মারে, অন্তত আর ভাতিজা বলিস না, তুই এখন আমার ভাইয়ের বউ। নুরি মেহিনুরের দিকে তাকিয়ে বলে, আগে তুই তো ঠিক হ, মা কাকে ডাকছ? ঠিক তখনই বাইরে থেকে মেহেরাজের গলা ভেসে আসে, মেহিনুর, এশাকে বল এদিকে আসতে। এশা ডাক শুনে মেহিনুরকে ইশারা করে ফিসফিসিয়ে বলল, বল আমি এখানে নেই। মেহিনুর ভ্রু উঁচু করে বলল, মিথ্যা কেন বলবো? এশা চোখ রাঙিয়ে বলল, উষ্টা খেতে যদি না চাস তো বল আমি এখানে নেই। মেহিনুর চোখ ছোট করে তাকিয়ে গলা বাড়িয়ে বলে উঠল, ভাইজান, এশা এখানেই আছে, কিন্তু আমায় না বলতে বলছে। মেহেরাজ হেসে বলল, ওকে বল চুপচাপ চলে আসতে। আমি ঘরে প্রবেশ করতে করতে যদি না আসে তবে অবস্থা খারাপ হবে কিন্তু। এশা মেহিনুরের দিকে কটমট করে তাকিয়ে বলল, আসছি। এই বলে উঠে যেতে যেতে বলল, ইবলিশ, তোর ইবলিশগিরি আমি ছাড়াবো, দাঁড়া, আগে তোর ভাই ইবলিশকে দেখে আসি। এই বলেই এশা বেরিয়ে যায়। মেহিনুর আর নুরি মুচকি হাসে। নুরি মেহিনুরের দিকে তাকিয়ে বলে, আচ্ছা আপি, তুমি সুখে আছো তো? মেহিনুর তৃপ্তির হাসি দিয়ে বলে, হ্যাঁ রে, আমি খুব সুখে আছি, আমার পাপিষ্ট পুরুষ আমার সাথে আছে বলে। নুরি মেহিনুরের চোখে ভালোবাসার দীপ্তি দেখে বলে, এত কিছুর পরও তুমি তাকে এত ভালোবাসো? মেহিনুর দীর্ঘশ্বাস ফেলে বলে, ভালোবাসা পাপ কলঙ্ক মানে না রে, ভালোবাসা এমনিতেই হয়ে যায়, তাই ভালোবাসি। নুরি মুচকি হেসে বলে, আমি দোয়া করি তোমাদের ভালোবাসা চিরন্তন হোক। মেহিনুর হেসে বলে, আমিও দোয়া করি তুই আমার ভাইয়ের সাথে সুন্দর জীবন শুরু কর নুরি ফুল, ইনশাআল্লাহ হবে সুন্দর কিছুর সূচনা। মেহেরাজ এশাকে নিয়ে ঘরে প্রবেশ করল। এশা রাগী চোখে তাকিয়ে বলল, তোমার আমায় না খোঁচালে পেটের ভাত হজম হয় না? মেহেরাজ নিজের হাতের প্যাকেট থেকে কিছু একটা বের করতে করতে বলল, তোমায় না খোঁচালে পেটের ভাত তো দূরের কথা, ঘুম অবধি আসে না। এই বলে প্যাকেট থেকে একটা লাল সাদা পাড়ের সুতির শাড়ি বের করে এশার সামনে ধরল, সঙ্গে ফুলের গাছটা। এশা এগুলো দেখে বলল, এগুলো কার জন্য? মেহেরাজ শাড়িখানা এশার গায়ে জড়িয়ে দিয়ে বলল, তোমার জন্য। এগুলো আজ রাতে পরবে, আজ থেকে শুরু হবে আমাদের নতুন দিন। এশার শাড়ি দেখতে দেখতে বলল, আমি তত ভালো শাড়ি পরতে পারি না। মেহেরাজ হেসে বলল, যেভাবে পারো সেভাবেই পরো, আমার জন্য যেমন ইচ্ছে তেমন করেই পরো। এশা মুচকি হেসে বলল, আচ্ছা। মেহেরাজ এশার কোমর জড়িয়ে ধরে বলল, খুশি তো প্রিয়? এশা মেহেরাজের বুকে আলতো করে মাথা রেখে বলল, হুম, খুব। নুরিকে লাল একখানা শাড়ি পরানো হয়েছে। শাড়ির পাড়ে সোনালি সূচিকর্ম আগুনের শিখার উপর মৃদু রোদের ঝলকানি। সেই শাড়ির নরম আঁচল তার কোমল শরীর ছুঁয়ে যাচ্ছে। সাজসজ্জা খুব বেশি নয়, তবুও প্রতিটা ছোঁয়াতেই রাজকীয়তা। চোখে হালকা কাজল, ঠোঁটে নুড রঙের লিপস্টিক, আর গালে একটুখানি ব্লাশ। যেন এক প্রাচীন রাজকুমারীর রূপ ফিরে এসেছে বর্তমানের আলোয়। চুলগুলো খোপা করে সামনের দিকে আনা হয়েছে, যাতে তার মায়াবী মুখব্বয় আরও ফুটে ওঠে। হাতে সোনালি চুড়ি, কানে দুল, সব মিলিয়ে এক মোহময়ী সৌন্দর্যের প্রতিচ্ছবি। নুরিকে সাজিয়ে এশাও মেহিনুর তাকে নিচে নিয়ে আসে। মেহিনুরের গায়ে শুধু একটা সাদা সাধারণ কামিজ, কোনো অলংকার নেই, কোনো ঝলমলে পোশাকও নয়। পরবে কার জন্য? যার জন্য সাজবে সে তো নেই, তাহলে সাজবার মানেই বা কি? এসব পরেছে এক সাধারণ কামিজ, মাথায় সব সময়ের মতোই ঘোমটা।
তবে সে মেহেরাজের দেওয়া শাড়িটা রাতেই পরবে। সে চায় মেহেরাজই তাকে প্রথম দেখুক। ঘরের মাঝখানে টানানো হয়েছে সাদা পর্দা। এক পাশে বসে আছে মেহেরুব, অন্য পাশে নুরি। মেহেরুবের পাশে তার বাবা, চাচা, বড় ভাইরা, আর নুরির পাশে তার মা, চাচি, এশা, মেহিনুর আর ছোট ছোট চাচাতো ভাই বোনেরা। তাদের বিয়ে পারিবারিকভাবেই হয়, আলাদা কোনো আত্মীয় থাকেন না এতে। কাজী সাহেব এসে বসলেন মেহেরুবের পাশে। এক ঝলক তাকিয়ে দেখলেন সাদা পর্দার ওপারে বসা মেয়েটিকে। মেয়েটি যে আজ থেকে এক নতুন পরিচয়ের দিকে এগিয়ে যাচ্ছে, সেটাই যেন তার নিঃশব্দ উপস্থিতিতে বলে দিচ্ছে। তিনি গম্ভীর কণ্ঠে বললেন, নিকাহ বা বিবাহ একটি পবিত্র বন্ধন। এই সম্পর্ক মহান আল্লাহর বিধান অনুযায়ী স্থাপিত হয়। ইসলামী শরিয়া মোতাবেক আমরা আজ নুরি ও মেহেরুবের বিবাহ সম্পন্ন করতে যাচ্ছি। সবাই নিঃশব্দ, শুধু মৃদু বাতাসের আওয়াজ আর কারো কারো চাপা নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। এরপর কাজী সাহেব নুরির দিকে তাকিয়ে বললেন, মা, তুমি কি রাজি মেহেরুবকে তোমার স্বামী হিসেবে গ্রহণ করতে চাও? ঘর নিস্তব্ধ। নুরির বুকের ধুকপুকানি যেন সমস্ত কক্ষে প্রতিধ্বনিত হচ্ছে। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। কিছুক্ষণ থমকে থেকে সে কাঁপা কাঁপা স্বরে বলল, জি, আমি মেনে নিলাম মন থেকে। নুরির কণ্ঠে সে মৃদু উচ্চারণে ঘরের নিস্তব্ধতা যেন আরও গাঢ় হয়ে গেল। সকলেই শ্বাসরুদ্ধ হয়ে তাকিয়ে আছে পর্দার দুই প্রান্তের দিকে। কাজী সাহেব এবার মেহেরুবের দিকে তাকিয়ে বললেন, বাবা, তুমি কি নুরিকে তোমার স্ত্রী হিসেবে গ্রহণ করছো? মেহেরুবের চোখে দৃঢ়তা। এক মুহূর্ত বিলম্ব না করেই সে শান্ত অথচ শক্ত স্বরে বলল, আমি আমার অন্তর থেকে তাকে নিজের স্ত্রী হিসেবে মেনে নিলাম। এক পবিত্র বন্ধনের সূচনা হলো। দুই আত্মা এক হয়ে গেল এক চিরস্থায়ী সম্পর্কের বাঁধনে। কাজী সাহেব ঘোষণা করলেন, এখন থেকে তোমরা স্বামী স্ত্রী। আল্লাহ তোমাদের দাম্পত্য জীবনে বরকত দান করুন। এরপর মোহরানার পরিমাণ ঘোষণা করা হলো। উভয়ের সম্মতিতে নিশ্চিত করা হলো, সাক্ষীদের সামনে বিবাহের বৈধতা প্রমাণিত হলো। শেষে কাজী সাহেব দাম্পত্য জীবনের গুরুত্ব, দায়িত্ব সম্পর্কে ইসলামী খুতবা পাঠ করলেন এবং নবদম্পতির জন্য দোয়া করলেন। ঘরের চারপাশে এক অন্যরকম আলোড়ন, সকলের মুখেই প্রশান্তির হাসি। নুরি আর মেহেরুব, যদিও তারা এখনও দুই পাশে বসা, কিন্তু আজ থেকে তাদের পথ একসঙ্গে চলার। কাজী চলে গেলে একে একে সবাই উঠে দাঁড়ালেন, কিন্তু মেহেরুবের পক্ষে উঠতে পারা সম্ভব নয়, কারণ তার মন এখনও বসে আছে এক জায়গায়, তার নুরি ফুলের কাছে। শরীরের প্রতিটা রক্তকণা রক্তিম উত্তেজনায় ধুকপুক করছে। বুকের গভীরে এক অজানা শিহরণ খেলে যাচ্ছে। কতদিন ধরে এই মুহূর্তের জন্য অপেক্ষা করছে সে। আজ তার নুরি ফুলকে কেমন লাগছে, কেমন দেখাচ্ছে তাকে বউ বেশে। নিজেকে সামলাতে না পেরে বলেই ফেলল, পর্দাটা সরালে ভালো হয়। মেহেরাজ সঙ্গে সঙ্গে বাঁকা হাসি দিয়ে বলল, ভাই, এত সহজে তো আমার বোনকে দেখতে পাবি না, একটু তো অপেক্ষা কর। মেহিনুরও তাল মিলিয়ে বলল, অবশ্যই, আমাদের বোনকে দেখতে হলে টাকা দিতে হবে। মেহেরুব বিস্ময়ের ভান করে বলল, ভাইজান, তুমি আমার কাছ থেকে টাকা নেবে? মেহেরাজ ঠোঁট বাঁকিয়ে বলল, ছি ছি, আমি তোর বড় ভাই হয়ে তোর থেকে টাকা নেব? মেহিনুর নেবে, পরে না হয় ওর থেকে নিজের ভাগটা মেরে দেব। কি করব বল, টাকার লোভ তো আর সামলাতে পারি না। নুরি পর্দার আড়াল থেকে শুনছিল সব কিছু। নিজের হাসি চাপাতে গিয়েও পারল না। ঠোঁটের কোণে একটুখানি হাসি ফুটে উঠল, যা মেহেরুব দেখতে না পেলেও অনুভব করতে পারল। সে দ্রুত পকেট থেকে এক বান্ডিল টাকা বের করে মেহিনুরের হাতে দিয়ে বলল, এবার তো দেখতে দে। মেহিনুর টাকা হাতে নিয়ে গুনতে গুনতে বলল, কম হয়ে গেল না? মেহেরাজ দ্রুত মেহেরুবের কাজ ছেড়ে উঠে বলে, এদিকে দে, তুই তো গুনতেই পারিস না, আমি গুনি। মেহিনুর হাসতে হাসতে বলল, থাক, আর গুনতে হবে না।
পরে দেখা যাবে টাকা গোনার আগেই সব তোমার পকেটে চলে গেছে। তারপর সে অর্ধেক টাকা রেখে বাকি অর্ধেক পর্দার ওপাশে দিয়ে দিল এশার হাতে। নে, তোর জামাইয়ের টাকা তুই নিয়ে নে। মেহেরাজ কপট অভিমানে বলল, দেখ মেহিনুর কি করছে, আমার ভাগ আমার বউকে দিয়ে দিচ্ছে। মেহেরুব শুধু হাসল। মেহিনুর দ্রুত সবাইকে ভাগ দিয়ে সরিয়ে দিল, যেন এখানে আর কেউ না থাকে, শুধুই দুজন। এশা মেহেরাজের দিকে এগিয়ে এসে ওর হাত টেনে বলল, চলো ঘরে চলো, এখানে তোমার আর থাকার দরকার নেই। মেহেরাজ তার দিকে তাকিয়ে মৃদু হেসে বলে, তুমি যদি চাও অন্য কিছু আমি চলে আসব। এশা চটপট করে তার বাহুতে একটা চিমটি কাটল। আহ, তোমার হাতে কেমন ব্যথা লাগে? আরও লাগবে, চলো। মেহেরাজ আর কিছু বলার সুযোগ পেল না, কারণ এশা তাকে এক প্রকার টেনে নিয়েই গেল। মেহিনুরও হেসে সরে গেল। এখন চারপাশ নিস্তব্ধ, শুধুই দুজন, নুরি আর মেহেরুব। শুধু এক ফোঁটা আবেগ, শুধু এক ঝলক অপেক্ষার উত্তাপ। মেহেরুব ধীরে ধীরে বলল, নুরি ফুল, তোকে নিশ্চয়ই খুব সুন্দর লাগছে। আচ্ছা, কতখানি সুন্দর? আমি নিজেকে সামলাতে পারবো তো? নুরি মুচকি হাসে শুধু। মেহেরুবের বুক কাঁপছে, হাতের তালু ঘামে ভিজে উঠছে। আলতো হাতে সে পর্দাটা সরিয়ে দিল। সঙ্গে সঙ্গে তার চোখে ধাক্কা দিল এক বিস্ময়। তার নুরি ফুল সামনের আলোয় বসে আছে, তার জন্য সাজা তার বিবিজান। শরীরে জমকালো রঙিন পোশাক, মাথায় ঘোমটা, আর সেই চোখ, সেই লাজুক চোখ। নুরির মাথা নিচু, শুধু এক ঝলক দেখা যাচ্ছে তার কাজল আঁকা চোখের পাতা। মেহেরুব শ্বাস নিতে ভুলে গেল। বুকের মধ্যে ধক ধক শব্দ হচ্ছে। সে ফিসফিস করে বলল, হুমায়রা, মুখটা তোলো। হুমায়রা কোনো নাম নয়, এক বিশেষ উপাধি। যে নারীর গাল লজ্জায় বা খুশিতে আনার ফলের মতো লাল হয়ে ওঠে তাকেই বলা হয় হুমায়রা। নুরি ধীরে ধীরে মুখ তোলে। তার চোখে লজ্জা, তার ঠোঁটে মৃদু হাসি। মেহেরুবের শ্বাস আটকে গেল। অল্প মেকআপে সে যেন স্বর্গীয় সৌন্দর্যের প্রতিমূর্তি। মনে হচ্ছে জান্নাতের কোনো রহমত তার সামনে বসে আছে। তার চুলের খোপা থেকে টুপটাপ গড়িয়ে পড়ছে বেলি ফুলের গন্ধ, যা মেহেরুবকে ঘোর লাগিয়ে দিচ্ছে। তার গাল হালকা লাল, ঠিক যেন আনার ফল। মেহেরুব বুকের উপর হাত রেখে অপলক তাকিয়ে থাকল। ভাবতেই অবাক লাগে, আজ থেকে লজ্জারাঙা মুখটা আমি প্রতিদিন দেখতে পাব, প্রতি মুহূর্তে। নুরি মুচকি হেসে মাথাটা নিচু করে নিল। তার লজ্জা আরও গাঢ় হলো। তার চোখে এক ফোঁটা পানি, শুধু খুশির। মেহেরুব ধীরে ধীরে হাত বাড়ালো। তার আঙুল ছুঁয়ে গেল নুরির কপাল। নুরি একবার কেঁপে ওঠে। মেহেরুব নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে রইল। আজ তার পৃথিবীর সব আলো এক জায়গায় এসে জড়ো হয়েছে তার নুরি ফুলের দুই চোখে। আকাশ ভরে আছে চাঁদের ম্লান আলোয়। হালকা বাতাস বইছে নিস্তব্ধতার ভেতর দিয়ে। মেহিনুর চলে যাচ্ছে। এসেছিল অতিথির মতো, বিদায় নিচ্ছে অতিথির মতো। এহসান বাড়ির বাইরে গাড়ি নিয়ে অপেক্ষায়। মেহেরুবের ফোনে বার্তা পাঠিয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব মেহিনুর যেন চলে আসে। মেহিনুর ধীর পায়ে এগিয়ে আসে। বিদায় নেওয়ার সময় একে একে সবাইকে জড়িয়ে ধরে। বাবা, দুই ভাই, এশা, সবার উষ্ণ আলিঙ্গনে যেন তার হৃদয় টুকরো টুকরো হয়ে যাচ্ছে। কান্না আটকে রাখতে পারে না, চোখের কোণে জমে থাকা জল একে একে গড়িয়ে পড়ে। কিন্তু আফসোস, একটা রাতও এহসান তাকে এখানে থাকতে দেবে না। দাদাজান দাদিজানের কাছ থেকেও বিদায় নিয়ে দরজার চৌকাঠ মারায়। তার এক হাত মাজারুল সাহেবের মুঠোয়, অন্য হাত মেহেরুবের। সামনে পেছনে তার বড় ভাই জানার চাচা, সবাই যেন তাকে একসাথে বিদায় জানাচ্ছে, এক সুরক্ষার বলয়ে রেখে এগিয়ে দিচ্ছে। এহসান গাড়ির পাশে দাঁড়িয়ে আছে, গাড়ির গায়ে হেলান দিয়ে। অন্ধকারের মাঝেও তার চোখ জোড়া উজ্জ্বল, যেন অপেক্ষায় আছে তার নিজের আকাশের চাঁদের জন্য। মেহিনুরকে আসতে দেখে তার ক্লান্ত মুখে এক রহস্যময় হাসি খেলে যায়।
কোথা থেকে যেন এক আকাশ খুশি আর প্রশান্তি ভর করে তার ভেতরে। মাঝারুল সাহেব মেয়েকে এহসানের সামনে এনে দাঁড় করান। গলা ভারী হয়ে আসে, তবুও নিজেকে সামলে নেন। হয়তো তোর কাছে আমার মেয়েটা ভালো আছে। তোর কাছে একটাই অনুরোধ, আমার ফুলকে যত্নে রাখিস। একটু থেমে মেহিনুরের চোখে চোখ রেখে বলেন, ওর মা মারা যাওয়ার পর থেকে ওকে আঁকড়ে ধরেই বেঁচে আছি, অথচ আজও আমার কাছে নেই। কণ্ঠের ভারী আবেগ যেন বাতাসে ছড়িয়ে পড়ে। গভীর দৃষ্টিতে এহসানের দিকে তাকিয়ে বলেন, যদি তোর কোনোদিন মনে হয় আমার মেয়ে তোর যোগ্য নয় বা তুই ওকে আর রাখতে পারবি না, তাহলে আমার ফুলকে আমার হাতে ফিরিয়ে দিস, কিন্তু কখনোই অযত্ন করিস না। মেহিনুরের বুক ফেটে যাচ্ছে বাবার কথা শুনে। বাবারা কি এমনই হয়? নিজের সর্বস্ব বিলিয়ে দেন সন্তানের জন্য। আর যদি সে হয় মেয়ে, তাহলে তো কথাই নেই, মেয়েরা একটু বেশি আদরের হয়। তাই তো সে তার বাবার কাছে ফুলের মতো, আর তার বাবা তাকে রেখেছেন সেভাবে, একটা ফুটন্ত সুরক্ষিত গোলাপের মতো। মাঝারুল সাহেব মেহিনুরের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে এহসানের দিকে তাকিয়ে বলেন, খুব যত্ন করে বড় করেছি তো, তাই মাঝে মাঝে ভয় হয় আমার যত্নে রাখা আমার মা, আমার প্রাণ কোথাও অযত্নে আছে কিনা। মেহিনুর নিঃশব্দে হাত ছাড়িয়ে বাবাকে শক্ত করে জড়িয়ে ধরে। বুক ভরে নিতে চায় বাবার স্নেহের উষ্ণতা। মেহিনুর নিম্ন গলায় কান্না চেপে বলে, চিন্তা করবেন না, আমায় যত্নে রেখেছেন তিনি। মেহিনুর কিছু মুহূর্ত পর তাকে ছেড়ে মেহিরুবকে জড়িয়ে ধরে আর ফিসফিস করে বলে, আমার নুরি ফুলকে ভালো রেখো ভাইজান। তারপর মেহেরাজের বুকে মাথা রেখে বলে, আমার এশাকেও কষ্ট দিও না, এশার যত্ন নিও। সবার উদ্দেশ্যে সালাম দিয়ে এহসানের পাশে এসে দাঁড়ায়। এহসান এতক্ষণ নীরবে সব দেখছিল আর শুনছিল। এহসান গাড়ির দরজা খুলে মেহিনুরকে গাড়িতে বসিয়ে গাড়ির দরজা লাগাতে লাগাতে সবার দিকে তাকিয়ে বলে, এই নারী আমার প্রাণ, আর নিজের প্রাণকে কেউ অযত্নে রাখে না। এই বলেই সালাম দিয়ে অন্য দিক দিয়ে গাড়ির দরজা খুলে উঠে যায়। এটা যেন এক অমলিন রাতের গল্প, যেখানে বিদায়ের দুঃখ, ভালোবাসার মিষ্টি অনুভূতি এবং আত্মবিশ্বাস একসঙ্গে মিশে যায়, আর তাদের সম্পর্কের শক্তি যেন আরও দৃঢ় হয়। নুরি বসে আছে বউ সাজানো অবস্থায়, মেহিরুবের ঘরে তাদের বিছানায়। আজ তার স্বপ্ন পূর্ণ হলো, অবশেষে সে তার মেহিরুব ভাইয়ের স্ত্রী হয়েছে। খুশিতে মরে যেতে ইচ্ছে করছে তার। আজ থেকে সে শুধু তার মেহিরুব ভাইয়ের, তার মেহিরুব ভাই শুধু তার। আজ থেকে সে হাঁটবে তার হাত ধরে জান্নাতের পথে। নুরির ঘুমিয়ে যেতে ইচ্ছে করছে, কিন্তু বিবেক দিচ্ছে না। মেহিরুব এসে যদি রাগ করে, ভাবে যদি বউ আমার অপেক্ষা না করেই ঘুমিয়ে গেল। কিন্তু সারাদিনের ধকল তো কম যায়নি, ক্লান্তিও পেয়ে বসেছে। সকাল থেকে একরকম তটস্থ অবস্থায় কেটেছে তার দিনটা। এখন রাত 9টা বাজতে চলল। সে ধীরে ধীরে গা এলিয়ে দেয় বিছানায়। চারদিকে ফুল ছড়ানো, মৌ মৌ করছে ফুলের ঘ্রাণে সারা ঘর। নুরি চোখ বন্ধ করে গভীর শ্বাস নেয়। এই সুগন্ধই প্রশান্তি ভাষায় বোঝানো সম্ভব নয়। কিছু মুহূর্ত পার হয়, দরজা খুলে প্রবেশ করে মেহিরুব। দরজা খুলেই চোখ সামনে পড়তেই মুগ্ধ হয়ে যায় সে। সাদা বিছানায় শত লাল গোলাপের পাপড়ির মধ্যে শুয়ে আছে তার নুরি ফুল। এলোমেলো অবস্থায়, কিন্তু কি অপার্থিব লাগছে তাকে। মনে হচ্ছে যেন ফুলের রানী ফুলের সমারোহের মধ্যে বিরাজ করছে। মেহিরুব বুকে 2 হাত গুজে মন ভরা দৃষ্টিতে তার নুরি ফুলকে দেখতে থাকে। মেহিরুব বুঝতে পারে ক্লান্তিতে তার নুরি ফুল এভাবে শুয়ে পড়েছে। মুচকি হেসে ধীর পায়ে এগিয়ে যায় তার দিকে। নিঃশব্দে বিছানায় উঠে যায়, আলতো এগিয়ে নুরির মাথায় হাত রাখে। ঠোঁট উল্টে বাচ্চাদের মতো ঘুমিয়ে আছে তার নুরি ফুল। এত স্নিগ্ধ, এত কোমল লাগছে। ফর্সা গালে মেকআপে আরও মোহময়ী লাগছে। মেহিরুব আপন বেগমের এমন সৌন্দর্য দেখে চোখ বুজে কিছু মুহূর্ত রয়। তারপর চোখ খুলে অতি যত্নে নুরির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পর
নুরির চোখ ধীরে ধীরে খুলে যায়। সে বুঝতে পারে পাশে কেউ আছে। ঘুম চোখে ঘাড় ঘুরিয়ে তাকাতেই চোখে পড়ে মেহেরুবকে, যে কিনা তার খুব কাছে। হঠাৎ এতটা নিকটে মেহেরুবকে দেখে নুরি বেশ ঘাবড়ে যায়। ভরকে গিয়ে দ্রুত উঠে বসতে চায়। তার এমন চমকে ওঠা দেখে মেহেরুব একটু সরে আসে, যেন আর ভয় না পায় সে। কিন্তু ততক্ষণে নুরি হুড়মুড়িয়ে উঠে বসে পড়েছে। আর বসতেই দেখে, ও আল্লাহ, লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে। শাড়ি হাঁটুর নিচ অব্দি উঠে গেছে, পেটের দিকের পিন খুলে গেছে। নুরি তাড়াহুড়ো করে হাত দিয়ে নিজেকে ঢাকার চেষ্টা করে। মেহেরুব তারই অগোছালো লজ্জিত অবস্থা দেখে মিটিমিটি হাসে। মাথা নাড়িয়ে আপন মনে বলে, থাক, আর গোছানোর দরকার নেই। তোর মাহারাম আমি। এর চেয়ে ভয়ঙ্কর অবস্থা তো তোকে দেখার অধিকার রাখি আমি। নুরি লজ্জায় মাথা নিচু করে নেয়। এই লজ্জা পেতেই না সে মরে যাবে। তার গাল মুহূর্তেই টকটকে লাল হয়ে ওঠে। মেহেরুব হাত বাড়িয়ে তার গালে আলতো করে টোকা দিয়ে বলে, ও আমার বেগম হুমায়রা, আর লজ্জা পেও না। নুরি আরও লাল হয়ে যায়, কিছুই বলতে পারছে না। অগোছলভাবে মেহেরুবের হাত সরাতে সরাতে ফিসফিস করে বলে, ছাড়ুন মেহেরুব ভাই। নুরির কম্পিত কণ্ঠে হাসি চেপে রাখতে পারে না মেহেরুব। সে নুরির দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে হেসে ওঠে। তবে তার তাবাস্সুম হাসি। আর ভাবে, এই রাত, এই ফুলের রানী, এই লজ্জা সবই তো তার জন্য। মেহেরুব হাতে ভর দিয়ে শুয়ে যায় বিছানায়। এক হাতে মুখ চেপে হাসি আটকানোর চেষ্টা করলেও চোখে মুখে দুষ্টুমি খেলা করছে। আমার নামে কবুল পড়লি, আমার জন্য বউ সাজলি, আর এখন আমাকেই ভাই ডাকছিস? বা নুরিফুল, বাহ। নুরি ঘাড় ঘুরিয়ে মেহেরুবের দিকে তাকিয়ে নিচু গলায় বলে, তো কি ডাকবো আপনাকে? মেহেরুব তার দিকে এক ঝলক চেয়ে নিয়ে শাড়ির আঁচলে আঙুল প্যাঁচাতে প্যাঁচাতে বলে, তুমি আমায় কত কি বলেই তো ডাকতে পারো। তুমি না হয় আমায় টুনির বাপি ডেকো, কিন্তু ভাই ডেকো না। নুরি মেহেরুবের মুখে তুমি শুনে এক মুহূর্ত হতবম্ব হয়ে যায়। বিস্ময় কাটিয়ে কিছুক্ষণ পর নরম স্বরে বলে, আপনার কাছে একটা অনুরোধ করতে পারি? মেহেরুব ভ্রু কুঁচকে তাকায়। কি অনুরোধ? নুরি সংকোচ কাটিয়ে বলে, আমাকে তুমি বলবেন না, তুই বলবেন। তুমি বললে পরপর মনে হয়। মেহেরুব মুচকি হেসে ওঠে। আচ্ছা। তারপর কপট গম্ভীর কণ্ঠে বলে, যা, তাহলে গিয়ে ফ্রেশ হয়ে আয়, অনেক ধকল গেছে তোর উপর। নুরি মাথা নাড়িয়ে আলগোছে বিছানা থেকে নেমে যায়। তার সব কাপড় চোপড় মেহেরুবের আলমারিতে রাখা হয়েছে। সে ধীর পায়ে সেখানে এগিয়ে যায়। মেহেরুব আওয়াজ দিয়ে বলে, তুই বাথরুমে যা, আমি বাইরে থেকে কাপড় দিয়ে দেব। নুরি মাথা নাড়িয়ে বাথরুমে ঢুকে যায়। কিছু মুহূর্ত পার হয়। মেহেরুব উঠে গিয়ে আলমারি থেকে একটা কালো কুর্তি আর সাদা পায়জামা বের করে। ওড়না নেয় না ইচ্ছে করি, ওড়নাটা বিছানায় ফেলে রাখে। এগিয়ে গিয়ে বাথরুমের দরজায় কড়া নাড়তে ভেতর থেকে নুরির দরজা খুলে কাপড় নেয়। কিন্তু মেহেরুব থমকে যায়। নুরি এখনও গোসল করেনি। তার গায়ে এখনও শাড়ি জড়ানো। কী রে, এখনও গোসল করলি না? নুরি আমতা আমতা করে বলে, আপি আর এশা আপু শাড়ির পিন অনেকগুলো আর এমনভাবে লাগিয়ে দিয়েছে যে খুলতেই পারছি না। মেহেরুব ভ্রু উঁচু করে বলে, আমি খুলে দেই। নুরি বড় বড় চোখে তাকিয়ে থাকে। কি বলছে এসব? সে কেন করবে? পরক্ষণেই মনে পড়ে মেহেরুব তো তার স্বামী, সে তো এসবই করবে। তার চাহনি দেখে মেহেরুব মুচকি হেসে বলে, এভাবে যতক্ষণ তাকিয়ে থাকবি ততক্ষণে কাজ হয়ে যাবে। নুরি তড়িঘড়ি করে মাথা নাড়িয়ে বলে, আচ্ছা। সে পেছন করে বাথরুমে কাপড় রাখার জায়গায় কাপড় রাখে। তারপর সংকোচ নিয়ে মেহেরুবের দিকে ফিরে আসে। মেহেরুব সংকোচ কাটিয়ে প্রবেশ করে বাথরুমে। নুরি মেহেরুবকে বলে, আপনি শুধু পিঠের দিকের পিনটা খুলে দিন। মেহেরুব কপট স্বাভাবিক কণ্ঠে বলে, আচ্ছা। কিন্তু এখন তারই হাত কাঁপছে, ঘাম পর্যন্ত ছুটে গেছে। এখনও নুরির কাছেও যায়নি, তাও কাঁপছে।
মনে হচ্ছে তুফান চলে এসেছে, এতটা ভয় পাচ্ছে সে। নিজেকে সামলে মেহিরুপ ভাবে, এই ফুল তো তার আপন ফুল, তাকে ছোঁয়ার অধিকার তার আছে। শক্ত করে নিজেকে বুঝিয়ে সে কাঁপা কাঁপা হাতে শাড়ির পিন খুলতে শুরু করে আর কাঁপা গলায় বলে, ধরে রাখিস শক্ত করে, না হলে পড়ে যাবে শাড়ি। নুরি এমনিতেই থরথর করে কাঁপছিল, এই কথা শুনে আরও শক্ত করে শাড়ি আঁকড়ে ধরে। মেহিরব গভীর স্বরে বলে, নুরি ফুল, এভাবে কাঁপিস না, তোর সাথে কিছু খারাপ করছি না আমি, শুধু সাহায্য করছি তোর। নুরি একটু শান্ত হয়, কিন্তু কেন জানি মেহিরুবের স্পর্শে দাঁত পর্যন্ত কাঁপছে তার। পিন খুলে দিতে মেহিরুব এক মুহূর্ত দাঁড়ায় না, দ্রুত বেরিয়ে আসে। নিজের হাঁটু পর্যন্ত কাঁপছিল। ঘরে এসে এক গ্লাস পানি ঢক ঢক করে গিলে নেয়। এসির পাওয়ার বাড়িয়ে দিয়ে বিছানায় শুয়ে পড়ে, চোখ বন্ধ করে নেয়। নারীর সৌন্দর্য এত ভয়ঙ্কর হয়, এত ভয়ঙ্কর সে জানত না। মাথা নষ্ট হয়ে স্ট্রোক হয়ে যাচ্ছিল সে। নুরি গোসল করে বের হয়, ওড়না নেই তাই চুলের টাওয়াল খুলে চুলার শরীর ঢেকে নেয়। বেরিয়ে আসতে চোখ পড়ে বেসামাল অবস্থায় শুয়ে থাকা মেহিরুবের দিকে। তার পাশেই ওড়না পড়ে আছে। সে দ্রুত এগিয়ে গিয়ে ওড়নাটা কাঁধে জড়িয়ে নেয়। তারপর ধীর পায়ে মেহিরুবের পাশে বসে তার কপালে হাত বুলিয়ে বলে, কি হয়েছে আপনার, শরীর খারাপ? মেহিরব চোখ খুলে তাকায়। সামনে সদ্য গোসল করে আসা তার নুরি ফুল, মুখে এখনো পানির ফোঁটা লেগে আছে। অসম্ভব সুন্দর লাগছে তাকে। মেহিরুব স্থির চোখে তাকিয়ে থাকে নিজের নুরি ফুলের পানে, তার হুমায়রার পানে। এখনো তার নুরি ফুলের গাল লাল হয়ে আছে, নাকের ডগায় পানির ফোঁটা লেগে আছে। এ কেমন সৌন্দর্যের সাক্ষী সে হলো। মেহিরুব ব্যাকুল গলায় বলে, রোগে ধরেছে আমায়। নুরি অস্থির হয়ে বলে, কিসের রোগে? মেহিরুব মুচকি হেসে বলে, তোর রোগে। নুরি মেহিরুবের মাথায় চাটি মেরে বলে, আপনিও না ভয় পাইয়ে দিচ্ছিলেন। আচ্ছা যান, অজু করে আসুন, নামাজ পড়বেন না? মেহিরুব উঠে বসতে বসতে বলে, হুম। অতপর উঠে দাঁড়িয়ে বাথরুমের দিকে এগিয়ে যায়। উদ্দেশ্য নিজের আপন নারীকে পাওয়ার আনন্দে রবের দরবারে শুকরিয়া আদায় করা। এদিকে এশার শাড়ির কুচি ঠিক করে দিচ্ছে মেহেরাজ। এশা এক চোখ বন্ধ করে মুচকি হেসে বলে, বোঝো বোঝো, বউকে শাড়ি পরানোর মজা। মেহেরাজ মুখ তুলে এশার দিকে তাকিয়ে গভীর স্বরে বলল, বুঝেছি তো, তবে যেভাবে পড়াচ্ছি ওভাবেই কিন্তু। আর কিছু না বলে মুচকি হেসে ওঠে মেহেরাজ। তার কণ্ঠে একরকম দুষ্টু অভিপ্রায় লুকিয়ে থাকে। এশা চোখ টিপে তাকিয়ে একটা ধমক দিতে গিয়েও চুপ করে যায়। মেহেরাজের হাত এত যত্নে, এত আবেগ নিয়ে তার শাড়ি ঠিক করছে, এটা মনে হতেই ভেতরটা কেমন যেন মুগ্ধতায় ভরে ওঠে তার। মেহেরাজ শেষবারের মতো শাড়িটা ঠিক করে উঠে দাঁড়ালো। তার শ্যামবতীকে আজ ঠিক যেন এক অপ্সরার মতো লাগছে। সাদা লাল পাড়ের শাড়িটায় এত সুন্দর লাগবে সে কল্পনাও করেনি। চোখে হালকা কাজল, নরম ঠোঁটে গোলাপি লিপস্টিক, খোলা চুলে সাদা ফুলের গাছটা। মেহেরাজ স্তব্ধ হয়ে যায়। তার চোখের সামনে যেন নতুন এক এশা দাঁড়িয়ে। ধীরে ধীরে এশার দুই হাত ধরে নিজের বুকে চেপে ঘায়েল গলায় বলে, এ কেমন সৌন্দর্যে ঘেরা গো তুমি, তোমার এই উপচে পড়া রূপে আমি যে মাতোয়ারা শ্যামবতী। এশা লজ্জায় মাথা নিচু করে ঠোঁট টিপে হেসে ফেলল। তার বুকের ভেতর মোচড় দিয়ে উঠছে এক নতুন অনুভূতি। মেহেরাজ এশার থুতুনি ধরে মুখ আলতো করে তুলে ধরে। এশার গালে সেই ছোট্ট টোলের ওপর কাটা দাগ, যেটা তাকে সবসময় মুচকি হাসির মতো দেখায়। মেহেরাজ ধীরে ধীরে ঠোঁট ছুঁয়ে দিল সেখানে। এশার শরীর কেঁপে ওঠে, চোখ দুটো আপনা আপনি বন্ধ হয়ে আসে। তার ভেতরটা হঠাৎ করেই নরম মোমের মতো গলে যেতে লাগলো। একটা শিহরণ পুরো শরীর বেয়ে নেমে গেল। এশা মেহেরাজের বুকের পাঞ্জাবি শক্ত করে চেপে ধরে, যেন এই মুহূর্তটা শেষ না হয়। মেহেরাজ এশার কোমরে দুই হাত দিয়ে আরও শক্ত করে আঁকড়ে ধরল এশাকে।
তার বুকের ধুকপুকানি স্পষ্ট শুনতে পাচ্ছে এশা। কিছু মুহূর্ত পর এশাকে কোলে তুলে নিল মেহেরাজ। তারপর এগিয়ে গেল ব্যালকনির দিকে। নরম বাতাসে এশার খোলা চুল উঠছে, চাঁদের আলোয় তার মুখখানা স্বর্ণালী ছটায় দীপ্তি ছড়াচ্ছে। এশাকে নামিয়ে দিয়ে পেছন দিক থেকে আঁকড়ে ধরে মেহেরাজ। এশার মুক্ত ঘাড়ে মুখ গুজে বলল, তুমি আমার শখের সুখ পাখি, বুঝলে প্রিয় নারী, তোমাকে আমি ভীষণ ভালোবাসি। এশা লজ্জায় পড়ে যায় বেশ। সে জানে মেহেরাজের ভালোবাসা নিছক কথার ফুলঝুরি নয়, এটাই সত্যি। এশা এক হাত তুলে মেহেরাজের চুলে হাত বুলিয়ে দিতে দিতে বলল, তুমি আমার প্রিয় পুরুষ। যতই রাগারাগি করি না কেন, যতই গালাগালি করি না কেন, মনে রেখো আমি তোমাকে ভালোবাসি। প্রথমে হয়তো তোমাকে মানতে পারিনি, কিন্তু এখন আমি মন থেকে তোমাকে গ্রহণ করলাম, মন থেকে ভালোবেসে। মেহেরাজ এশার কানে কানে বলল, বিশ্বাস করো, তোমার গালাগালিও আমি ভালোবাসি, তোমার সব কিছুই আমি ভালোবাসি, তাই তো তুমি আমার প্রিয় নারী। এশা হেসে ফেলল। তার হাসির শব্দ এক পবিত্র সঙ্গীতের মতো শোনালো মেহেরাজের কানে। মেহেরাজ একদম কানে কানে ফিসফিসিয়ে বলল, দুই একটা ছোট্ট ছোট্ট বাচ্চার বাপ হওয়ার সুযোগ দেবে আমায় প্রাণ। এশার সাথে সাথেই কনুই দিয়ে খোঁচা মেরে বলল, এই শুরু হয়ে গেছে ইবলিশগিরি। মেহেরাজ হেসে হাত বাড়িয়ে এশার কোমর চেপে ধরল, তারপর আবারও কোলে তুলে নিল। এশা লজ্জায় মুচকি মুচকি হাসতে শুরু করে। তার ভেতরটা এক অদ্ভুত অনুভূতিতে ভরে উঠছে, যেন এক মধুর আতঙ্ক। মেহেরাজ গভীর চোখে তাকিয়ে বলে, আজ বিয়ের মাসের মাথায় বউয়ের লজ্জার মাগফিরাত করার সুযোগ পেলাম। তারপর আকাশের দিকে তাকিয়ে হাত তুলে বলল, আল্লাহ মাবুদ, তোমার দরবারে কোটি কোটি শুকরিয়া। এশা লজ্জায় কুঁকড়ে গিয়ে কনুই দিয়ে ধাক্কা দিয়ে বলল, বেশি কিছু করলে আমি উঠে দৌড় দেব কিন্তু। মেহেরাজ হাসল, উঠে বসতে পারলে দৌড় দিও। এশা হেসে বলল, মিসওয়াক দিয়ে অজু করেছ তো? মেহেরাজ এশাকে বিছানায় রাখতে রাখতে বলল, সেটা কি করে ভুলি বউ। তারপর এক হাত বাড়িয়ে পাশের টেবিল থেকে বাতিটা নিভিয়ে দিল। এশা মেহেরাজের পাঞ্জাবি আঁকড়ে ধরে রাখে। সারা শরীর ভয়ঙ্করভাবে কাঁপছে তার। এক অদ্ভুত সুন্দর অনুভূতি শরীর জুড়ে ছড়িয়ে পড়ছে। মেহেরাজ এশার শাড়ির আঁচলটা সরিয়ে নিতে নিতে বলে, বেগম পড়ো, হে আল্লাহ, আমাদেরকে শয়তান থেকে রক্ষা করুন এবং যে সন্তান আপনি আমাদের দান করবেন তাকেও শয়তান থেকে দূরে রাখুন। এশাও পড়ে। সিলেটে রাত নেমে এসেছে শহরের বুকে এক মায়াবী পরশ রেখে। মেহিনুরকে নিয়ে এহসান বাড়ি যায়নি। তার বেগম সাহেবের ইচ্ছে আজ সিলেট শহর ঘুরে ঘুরে দেখবে। জলজলে রাস্তাগুলো নিস্তব্ধ, চারপাশের বাতাস একটা নরম শীতলতা বইয়ে দিচ্ছে। কিন্তু মেহিনুরের হৃদয়ে এই মুহূর্তে এক উত্তাল ঝড় চলছে। সে শহর দেখা ভুলে গিয়ে চুপচাপ তাকিয়ে আছে তার আপন পুরুষের দিকে। এহসান এক হাতে স্টিয়ারিং ধরে রেখেছে, আর অন্য হাতে মেহিনুরকে শক্ত করে নিজের বুকে চেপে ধরেছে। এই উষ্ণতা, এই সুরক্ষা, এই গভীর স্পর্শ কেমন একটা নিরাপদ আশ্রয়ের অনুভূতি এনে দিচ্ছে মেহিনুরকে। এহসানের চোখ মুখে এক কঠিন অথচ রহস্যময় সৌন্দর্য খেলা করছে। তার তীক্ষ্ণ চেহারায় ছড়িয়ে থাকা চৌম্বকীয় আকর্ষণ মেহিনুরের শ্বাসকেও এলোমেলো করে দিচ্ছে। মেহিনুর ধীরে ধীরে হাত বাড়িয়ে এহসানের গালে আলতো করে ছুঁয়ে দেয়। এহসানের ত্বকের উষ্ণতা যেন ধক ধক করে জ্বলছে। এহসান একপাশে তাকিয়ে মুচকি হেসে বলল, এমন করো না, পরে মাঝ রাস্তায় গাড়িতেই বেসামাল হয়ে উঠব আমি। মেহিনুর তড়িঘড়ি করে হাত সরিয়ে নিয়ে হেসে ফেলল। লজ্জায় মুখটা আরও লাল হয়ে ওঠে। তারপর একটু সাহস নিয়ে আবারও এহসানের দাড়িতে আঙুল বুলিয়ে বলল, প্রতিদিন তো আপনি আমাতে বেসামাল হয়ে ওঠেন, আজ না হয় নিজেকে সামলে নিলেন। এহসান গভীর চোখে তাকিয়ে মেহিনুরের পিঠে হাত বুলিয়ে দিল। তার কণ্ঠে অদ্ভুত মায়া। তোমার দিক দিয়ে আমি আজীবন বেসামাল প্রিয়তমা।
মেহিনুর চুপ করে যায়। এই মানুষটা তার জন্য কতটা পাগল, তার ভালোবাসার গভীরতা এতটা বেশি। মেহিনুরের মনে এক কোণে ভালোবাসার ঢেউ আছড়ে পড়ে। সে ধীরে ধীরে মাথা নামিয়ে এহসানের গলা জড়িয়ে ধরে রাখে। তারপর ফিসফিস করে বলে, একটা প্রশ্ন করি মেয়র সাহেব। এহসান আলতো হাসে। তারপর এক হাত দিয়ে মেহিনুরের কপালে নাকে একের পর এক ভালোবাসার স্পর্শ এঁকে দেয়। মেহিনুরের সারা শরীরে শিহরণ খেলে যায় এতে। হৃদস্পন্দন দ্রুত হয়ে আসে, শরীরের সমস্ত শক্তি যেন কোথাও হারিয়ে যায়। এহসান মুচকি হেসে বলে, বলুন মেয়র সাহেবের বেগম। মেহিনুর এবার দুই হাত দিয়ে আরও শক্ত করে এহসানের গলা জড়িয়ে ধরে। এহসানের মুখের ন্যায় তৃপ্তির দৃষ্টিতে তাকিয়ে বলে, আপনি কিভাবে আমায় এত ভালোবাসলেন সেটা বলবেন? এহসান কিছুক্ষণ চুপ রইল, তার দৃষ্টি গভীর হলো। তারপর ধীরে ধীরে সে মেহিনুরকে আরও শক্ত করে নিজের বুকের মাঝে চেপে ধরল। তার কণ্ঠে গভীর আবেগ নিয়ে বলল, সেই গল্প না হয় অন্যদিন শুনবে। মেহিনুর একটু মলিন হাসে, চোখে অভিমান জমে ওঠে। তবে সে কিছুই বলে না। এহসান মাথা নাড়ায়, হাত বাড়িয়ে মেহিনুরের চুলে বিলি কাটতে লাগে এক হাত দিয়ে। মেহিনুর তার গলা জড়িয়ে আরও কাছে এগিয়ে এলো। তারপর মুখটা লুকিয়ে ফেলল এহসানের বুকে। মেহিনুর চোখ দুটো বন্ধ করে নেয়। আপন নিঃশ্বাস মিশে গেল তার আপন পুরুষের হৃদস্পন্দনের সঙ্গে। রাতের বাতাস তাদের চারপাশে গুঞ্জন তুলছে। সিলেটের নিঝুম রাস্তাগুলো যেন সাক্ষী হয়ে রইল এক গভীর নির্ভেজাল ভালোবাসার। গোসল সেরে এসে মেহেরাজ দেখে এশা এখনো কাত হয়ে নিস্তেজ অবস্থায় শুয়ে আছে বিছানায়। মৃদু হেসে এগিয়ে যায় সে এশার দিকে। এশার মাথার পাশে বসে হাত বাড়িয়ে এশার চুলে আলতো ছোঁয়া দিয়ে তারপর হালকা ঝুঁকে গলায় নরম সুর এনে বলে, জান ওঠো, গোসল করতে হবে। এশা অনেক কষ্টে চোখ মেলে ঠোঁট নাড়িয়ে বলল, আমি করব না। মেহেরাজ ঠোঁট কেটে হেসে বলে, এটা ফরজ গোসল, করতে তো হবেই, ওঠো তো। এইবার এশা ঠোঁট ভেঙে বাচ্চাদের মতো কেঁদে ওঠে। মেহেরাজ দ্রুত এশার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, এখন আবার কাঁদছো কেন? কি হয়েছে? আমি তো এখন কিছুই করিনি, বলো জান, এমন করছো কেন? এশা কান্না চেপে গুমড়ে বলল, কিছু করনি তুমি? তাহলে বলো, কেন আমার হাড়গোড় সব ভেঙে গেছে, কেন উঠতে পারছি না আমি? বলেই আবার ফুপিয়ে কেঁদে ওঠে সে। এশার কান্না শুনে মেহেরাজ অসহায়ের মতো মাথা চুলকে বলল, দেখো বউ, এগুলো স্বাভাবিক, কিন্তু তুমি যদি নিতে না পারো তাতে আমি কি করব বলো তো? এশার বাহু ধরে তুলতে গেল সে, কিন্তু এশা রেগে গিয়ে চিৎকার করে বলে ওঠে, মেহেরাজের বাচ্চা, সারা রাত আমায় অশান্তি দিয়েছিস, এখন যদি আরেকবার অশান্তি দিস তো উষ্টা খাবি। মেহেরাজ মনে মনে হাসল, চলে এসেছে আমার বেগম তার আসল রূপে। তারপর গম্ভীর ভঙ্গিতে বলল, বউ জান, আমার বাচ্চার মা, বিবি জান, বেগম জান, দয়া করে উঠে যান, অন্তত গোসলটা তো করে নিন, ফজরের আজান হয়ে যাবে। কিন্তু এশা ওঠে না। আগের মতোই বালিশে মুখ চেপে বলল, আমি উঠতে পারছি না, পারলে তো উঠতাম, আর আমি তোমার সাথে জীবনেও এমন কিছু করব না, আমার কষ্ট হচ্ছে, মরে যাব আমি। মেহেরাজ হতাশ গলায় বলল, এত অল্পতেই এমন করলে বাকি জীবন কি হবে আমার? বলেই কাঁথাসহ এশাকে কোলে তুলে নিল সে। এশা চমকে উঠে বলল, এই নামাও মেহেরাজ। কিন্তু ততক্ষণে সে বাথরুমে পৌঁছে গেছে। মেহেরাজ এশাকে বাথটাবে নামিয়ে কানে কানে বলল, এমন হাজারো ঘূর্ণিঝড়ের শিকার তোমায় হতে হবে জান, নিজেকে শক্ত করো। এশা আহত চোখে তাকালো মেহেরাজের দিকে। আমি বাড়ি চলে যাব, এসব আমার সহ্য হয় না। তুমি যদি আর কিছু করো আমি তোমার সাথেই থাকবো না। মেহেরাজ হেসে বলল, আমি কাপড় এনে দিচ্ছি, গোসল করে নাও, চাইলে আমিও করিয়ে দিতে পারি। এশা চোখ মুখ কুঁচকে ধমক দিল, 100 হাত দূরে থাকবে,
বুঝলে কি বললাম? মেহেরাজ মুচকি হেসে উঠে যেতে যেতে বলল, এখন তো সাইক্লোনের শিকার হলে, বাকি তো রইল হ্যারিকেন, ক্যাটরিনা, আইরা, ক্যালিডেনিয়া, টাইফুন, আরও কত কিছুর। নুরিকে বুকে আঁকড়ে ধরে শুয়ে আছে মেহেরুব জায়নামাজে, শান্তিতে তলিয়ে আছে দুজন আজ। নামাজ পড়ে জায়নামাজেই ঘুমিয়ে গেছে। নুরির ক্লান্ত মুখটা দেখে মেহেরুবের সব ইচ্ছে পানি হয়ে যায়। সে নুরির উপর কোনো কৃতিত্ব ফলায় না, ভালোবেসে বুকে আঁকড়ে ধরে নিজের নুরি ফুলকে। তার নুরি ফুল তার উষ্ণতা পেয়ে তলিয়ে যায় এক সুন্দর নিদ্রায়। গাড়ির ইঞ্জিন বন্ধ হতেই চারপাশের নিস্তব্ধতা যেন আরও গাঢ় হয়ে ওঠে। পুরনো পরিত্যক্ত এক কলোনি, বাতাস ভারী, যেন এক অনাঘ্রাত মৃত্যুর গন্ধ লুকিয়ে আছে এতে। মেহিনুর অবাক হয়ে চারপাশ দেখছে। নির্জন জায়গা, অথচ কেমন অস্বাভাবিক ঠান্ডা। নিঃশ্বাস নিত বুক চেপে আসে। তার গলা শুষ্ক হয়ে উঠল। ভয় আর অজানা আতঙ্ক নিয়ে বলল, এখানে কেন নিয়ে এলেন আমায়? এহসান মুখে এক অদ্ভুত হাসি টেনে বলল, আমায় যখন নিজের পাপিষ্ঠ পুরুষ মানো, তাই তোমায় আমার পাপের এক ক্ষুদ্র অংশ দেখাতে নিয়ে এলাম। তবে আমার কাছে এটা পাপ নয়, সবার কাছে এটা পাপ মনে হয়। মেহিনুরের ভেতর শিরশিরিয়ে শীতলতা ছড়িয়ে পড়ে। কি দেখাবে এহসান? তার ভয়ঙ্কর দৃষ্টি বলছে কিছু ভয়াবহই অপেক্ষা করছে। এহসান শক্ত করে মেহিনুরের কবজি চেপে ধরে টেনে নিয়ে যেতে লাগলো কলোনির ভেতরের দিকে। ভেতরে ঢুকতেই একটা গা ছমছমে অনুভূতি হলো। দীর্ঘ সারিতে দাঁড়িয়ে থাকা ভাঙা ঘরগুলো, আধভাঙা জানালা, কোথাও শেকল দিয়ে আটকানো দরজা। একটা নিঃসঙ্গ অন্ধকার সব কিছুকে আচ্ছন্ন করে রেখেছে। একটা দুটো হলুদ আলো ঝিমিয়ে জ্বলছে, কিন্তু আশপাশের অন্ধকার সে আলো গিলে নিচ্ছে। তখনই একটা নারী কণ্ঠ, তারপর আরও কয়েকটা চিৎকার, মেয়েদের আর্তনাদ, পুরুষের গলা। কেউ যেন প্রাণপণে বাঁচার জন্য ছটফট করছে, কেউ যেন মৃত্যুর মুখে ধুঁকছে। কিন্তু মেয়েদেরই চিৎকার বেশি, এত তীব্র, এত ভয়ঙ্কর যে মনে হচ্ছে কেউ তাদের টেনে ছিঁড়ে ফেলছে, কেউ তাদের ওপর পৈশাচিক নির্যাতন চালাচ্ছে। মেহিনুরের কান ঝাঝা করে ওঠে, দম আটকে আসছে। সে থরথর করে কাঁপতে কাঁপতে এহসানের হাত চেপে ধরে বলে, এ কোথায় নিয়ে এলেন আমায়? কারা এত চিৎকার করছে? কারা? এহসান হাসল, ঠান্ডা নির্লিপ্ত এক ভয়ঙ্কর হাসি। চলো একটা জিনিস দেখাই। এহসান একটা পুরনো দরজার সামনে এসে দাঁড়ায়। চিৎকারগুলো আরও কাছ থেকে শোনা যাচ্ছে। দরজাটা ঠেলে খুলে দিল সে। ঝাঁ করে একটা পচা, নোংরা, ভয়ানক গন্ধ মেহিনুরের নাকে আঘাত করল। নিকাব ভেদ করেও সেই গন্ধ তার নাকে লেগে গেল। একসাথে গলা পচা রক্ত, নষ্ট মাংস আর জ্বলে যাওয়া চামড়ার মতো এক গন্ধ। মেহিনুর চট করে মুখ ফিরিয়ে নিল, চোখ মুখ কুঁচকে উঠে তাকালো সামনের দিকে। সামনে তাকিয়ে তার চোখ বিস্ফোরিত হলো। তার ভেতরটা এক ঝটকায় উল্টে গেল। ঘরের ভেতর। মেহিনুর চিৎকার করতে চায়, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। তার পেটের ভেতরে সব কিছু উল্টে যেতে লাগলো। সে আর সহ্য করতে পারল না। ধপ করে হাঁটু গেড়ে বসে একপাশে বমি করে দিল। শরীর কাঁপছে, হাত পা ঠান্ডা হয়ে আসছে। এত বৃষ্টি, এত ভয়ঙ্কর দৃশ্য সে কখনোই দেখেনি। এগুলোর থেকে এহসানের কারো কলিজা টেনে বের করার দৃশ্য শতগুণ ভালো।